হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা করাবো ডব্লিউবিসিএস এর হিস্ট্রি সেট 1 অর্থাৎ এর আগে যে আমরা জিওগ্রাফি সেট 1 করেছিলাম, এটা ডব্লিউবিসিএস এর হিস্ট্রি সেট 1। এই কোশ্চেনগুলো কিন্তু ডব্লিউবিসিএস এর ভীষণ ইম্পর্টেন্ট, যে অঙ্কগুলো করার যে কোশ্চেনগুলো করাচ্ছি এবং ডিটেলস আমরা কিন্তু এগুলো আলোচনা করছি। তাহলে ফার্স্ট কোশ্চেন কি হচ্ছে দেখো। ফার্স্ট 51 নম্বর কোশ্চেন। এটা আমরা 25 থেকে 50 জিওগ্রাফি করেছিলাম, তত 51 নম্বর কোশ্চেন। 51 নম্বর কোশ্চেনে ফার্স্ট হচ্ছে, চন্দ্রগুপ্ত মৌর্যের সামান্য বংশাত্মক উল্লেখ করেছেন কে? উত্তরটা হবে জাস্টিন। এই জাস্টিন সম্পর্কে বলি, ইনি ছিলেন গ্রিক ঐতিহাসিক। হ্যাঁ, গ্রিক ঐতিহাসিক, ঠিক আছে, গ্রিক ঐতিহাসিক, ঠিক আছে। কোন গ্রন্থে? গ্রন্থটার নাম হচ্ছে, মনে রাখবে, এপিটম গ্রন্থ। হ্যাঁ, এপিটম গ্রন্থে গ্রিক ঐতিহাসিক জাস্টিন তার এপিটম গ্রন্থে এটা বর্ণনা করেছেন যে চন্দ্রগুপ্ত একটা সাধারণ বংশে জন্মগ্রহণ করেছিলেন, এটা তো বর্ণনা করেছেন। নেক্সট 2 নম্বর 52 নম্বর, বৎসাকর কে ছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। বৎসাকর ছিলেন অজাতশত্রুর মন্ত্রী। 4টে অপশন দিয়েছে, তার মধ্যে উত্তর অজাতশত্রুর মন্ত্রী। হুম, এই অজাতশত্রু কোন বংশ জানো? অজাতশত্রু হচ্ছে হর্ষঙ্ক বংশ। হ্যাঁ, হর্ষঙ্ক বংশর রাজা ছিলেন অজাতশত্রু, ঠিক আছে। হর্ষঙ্ক কার পুত্র? বিম্বিসারের পুত্র। এর বাবা অজাতশত্রুর বাবার নাম ছিল কি? বিম্বিসার। বিম্বিসারের পুত্র, বিম্বিসারের পুত্র। হুম, এই অজাতশত্রু বিম্বিসারের পুত্র, মানে হর্ষঙ্ক বংশের দ্বিতীয় উল্লেখযোগ্য রাজা তথা বিম্বিসার। হর্ষঙ্ক বংশের দ্বিতীয় বিম্বিসারের পুত্র অজাতশত্রুর সময়ে মন্ত্রীর দায়িত্বভার সামলাতেন কূটবুদ্ধিপরায়ণ বসাসাকর। নেক্সট 53 দেখো, বিক্রমশীল দেব নামে কে পরিচিত ছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। বিক্রমশীল দেবের পরিচিত ছিলেন ধর্মপাল। এই ধর্মপাল সম্পর্কে আমরা জানবো, ধর্মপাল কে? মানে ধর্মপাল ছিল পাল বংশের অন্যতম সম্রাট। পাল বংশের অন্যতম সম্রাট ছিলেন ধর্মপাল, ঠিক আছে। ইনি বিহারের ভাগলপুরের নিকটবর্তী স্থানে, হ্যাঁ, বিক্রমশিলা বিহার নির্মাণ করেন, ঠিক আছে। বিক্রমশিলা বিহার নির্মাণ। ধর্মপালের অপর একটা নাম ছিল, মনে রাখবে, এটা মনে রাখবে, ধর্মপালের অপর একটা নাম হচ্ছে বিক্রমশীল দেব। বিক্রমশীল দেব লিখে দিচ্ছি আমি, বিক্রমশীল দেব, মানে এটা হচ্ছে ধর্মপালের অপর একটা নাম। নেক্সট আমরা চলে আসি 54 দেখো, ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 54 বলছে, পাল প্রতিহার রাষ্ট্রকূট শক্তি কোন স্থানকে দখলের জন্য ত্রিশক্তি সংগ্রামে লিপ্ত হয়েছিলেন? উত্তরটা হবে কনৌজ, ঠিক আছে। মানে মগধ, থানেশ্বর, নালন্দা অপশন, তার মধ্যে হচ্ছে কনৌজ ছিল সংগ্রামে। কনৌজ দখল, কেন কনৌজকে কেন তারা টার্গেট করেছিল? বলছে ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক দিক থেকে কনৌজ ছিল গুরুত্বপূর্ণ কেন্দ্র।
এবার এই কনৌজকে নিয়ন্ত্রণ করার জন্য পূর্ব ভারতের পাল, পশ্চিম ভারতের মালো পতিয়ার, দক্ষিণ ভারতের রাষ্ট্রকূটরা নিজেদের মধ্যে সংঘর্ষ করছিল। হ্যাঁ, অর্থাৎ এই যে এই কনৌজ স্থানটা দখল করার জন্য পূর্ব ভারতের পাল বংশ, দক্ষিণ ভারতের প্রতিহার, পশ্চিম ভারতের প্রতিহার, আর কে দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। এরা নিজেদের মধ্যে সংগ্রাম, কনৌজ স্থান দখল করার জন্য সংগ্রামে লিপ্ত হয়েছিল, এবং এটা ছিল 200 বছর ধরে, 200 বছর ধরে সংগ্রাম করেছিল, প্রায় 200 বছর ধরে সংগ্রাম করেছিল। নেক্সট, হরপ্পা সভ্যতার প্রধান জীবিকা কি ছিল? সবাই হয়তো জানো তোমরা, হরপ্পা সভ্যতার প্রধান জীবিকা ছিল কৃষি, এখানে নতুন করে বলার কিছু নেই। 56, ঋগ্বেদের রচিত কোন সময়? ভীষণ ইম্পর্টেন্ট। ঋগ্বেদ হচ্ছে ভারতের সর্বাপেক্ষা প্রাচীন ধর্মগ্রন্থ, মানে ঋগ্বেদ হলো ভারতের সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। হ্যাঁ, এটা আনুমানিক 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে এটি রচনা হয়েছিল। গৃহী বিনয় কি? ভীষণ ইম্পর্টেন্ট। গৃহী বিনয় কি? মহাবীর কর্তৃক গৃহীদের জন্য পালনীয় নিয়মাবলী, মহাবীর কর্তৃক ধর্মান্তরদের নির্দেশাবলী, আজীব সম্প্রদায় পালনীয় কর্তব্য, গৌতম বুদ্ধ কর্তৃক গৃহীদের জন্য পালনীয় নিয়মাবলী। ভীষণ ইম্পর্টেন্ট। উত্তরটা হচ্ছে গৌতম বুদ্ধ কর্তৃক গৃহীদের জন্য পালনীয় নিয়মাবলী। একটা জিনিসটা এবার গৃহী বিনয়টা কি বলছে, দেখো, গৃহে বাস করে সংসার ধর্ম পালনের সঙ্গে সঙ্গে, যারা গৃহে বাস করে সংসার ধর্ম পালনের সঙ্গে সঙ্গে সৎপথ থেকে মার্গ অনুসরণের মাধ্যমে স্মরণের মাধ্যমে গৃহস্থরাও বৌদ্ধ ধর্ম পালনের যোগ্য। অর্থাৎ দেখো, বলছে সংসার ধর্ম পালনের সঙ্গে, গৃহস্থদের সংসার ধর্ম পালনের সঙ্গে সঙ্গে সৎ পথ থেকে মার্গ অনুসরণের মাধ্যমে গৃহস্থরাও বৌদ্ধ ধর্ম পালনের যোগ্য। এই গৃহী বৌদ্ধদের জন্য তার যে তিনি যে উপদেশ দিয়েছিলেন, গৌতম বুদ্ধ যে উপদেশ দিয়েছিলেন, সেইগুলোই তাকেই বলা হচ্ছে গৃহ বিনয়। অর্থাৎ তিনি সংসার ধর্ম, মানে কেউ সংসার, মানে বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ বলেছিলেন সংসার ধর্ম পালনের সঙ্গে সঙ্গে সৎপথ থেকেও মার্গ অনুসরণ করতে পারবে, সেটাই হচ্ছে গৃহ বিনয়। 58, দেখো, কুষাণ স্বর্ণ মুদ্রা কোন দেশের মুদ্রা দ্বারা প্রভাবিত হয়? ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রোমান। তা কুষাণ সম্রাট নাম কি জানো? কুষাণ সম্রাট হচ্ছে ভীম কোদফিসেস। ভীম কোদফিসেস।
ফিসেস, ভীম কডফিসেস, ঠিক আছে। ভীম কডফিসেস হচ্ছে কুষাণ সম্রাট। ওকে, এটি রোমান রোমান স্বর্ণ মুদ্রা দিনারি, রোমান স্বর্ণ মুদ্রা তখন ছিল, নাম হচ্ছে দিনারি। হ্যাঁ, দিনারি অনুকরণে স্বর্ণ মুদ্রা প্রবর্তন করেছিলেন, মানে কুষাণ সম্রাট ভীম কদফিসেস তিনি স্বর্ণ মুদ্রা প্রবর্তন করেছিলেন, সেটা রোমান স্বর্ণ মুদ্রা ডিনারির অনুকরণে তৈরি করেছিলেন, তাই জন্য মানে সেই জন্য রোমান দ্বারা এই মুদ্রা প্রভাবিত হয়েছিল। 59, মৃত স্বামীর সম্পত্তিতে বিধবা স্ত্রীর অধিকার স্বীকৃত কোন গ্রন্থে? ভীষণ ইম্পর্টেন্ট, মানে স্বামী মারা গেলে তার সম্পত্তির বিধবা স্ত্রীর যে অধিকার কোন গ্রন্থে লেখা আছে? উত্তরটা হবে দায় ভাগ। দায় ভাগ। এই দায় ভাগ কি রচনা করেছিল জানো? এই দায় ভাগ রচনার লোকটার নাম হচ্ছে, মনে রাখবে, যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে জিমুত বাহন। জিমুত বাহন এই দায় ভাগ রচনা করেছিলেন। এবং এই যে কোথায় লিখেছিলেন? হিন্দু পার্সোনাল ল, হ্যাঁ, বা হিন্দু পার্সোনাল ল বা হিন্দু ব্যক্তিগত আইন। ওকে, 60, গঙ্গাইকোন্ড চোলপুরম নামে নতুন চোল রাজধানী কে স্থাপন করেন? ভীষণ ইম্পর্টেন্ট। উত্তরটা যে উত্তরটা হবে প্রথম রাজেন্দ্র চোল। হ্যাঁ, সরি সরি, হ্যাঁ রাজেন্দ্র চোল, উত্তরটা হবে রাজেন্দ্র চোল, ঠিকই অ্যান্সার। ইনি কেন কেন এটা কিভাবে করেছিলেন? বলছে গাঙ্গে উপত্যকায়, ঠিক আছে, গাঙ্গে উপত্যকায় বাংলা বিজয় অভিযান সমাপ্ত করে ওই জয়ের স্মৃতিরক্ষার্থে গঙ্গাইকোন্ড উপাধি ধারণ করেন। গঙ্গাইকোন্ড উপাধি ধারণ করেন। গঙ্গাইকোন্ড উপাধি ধারণ করেন, ঠিক আছে। আর কাবেরী নদীর তীরে নতুন রাজধানী, কাবেরী নদীর তীরে নতুন রাজধানী গঙ্গাইকোন্ড চোলপুরম গঙ্গাইকোন্ড চোলপুরম স্থাপন করেন। আবার বলছি, কেন করেছিলেন? তিনি করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল। তিনি কি করেছিলেন? গাঙ্গে উপত্যকায় কত খ্রিস্টাব্দ বলেছে? 1012 থেকে 1044 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো কি করেছিলেন উনি? গাঙ্গে উপত্যকায় বাংলা বিজয় অভিযান সমাপ্ত করেন। গাঙ্গে উপত্যকায় যে বাংলা বিজয় অভিযান সমাপ্ত করেছিলেন, এবং ওই যে জয়টা তিনি করেছিলেন, ওই জয়ের স্মৃতিরক্ষার্থে তিনি গঙ্গাইকোন্ড উপাধি ধারণ করেছিলেন, ঠিক আছে। তখন তিনি মনে হয় কাবেরী নদীর তীরে নতুন রাজধানী স্থাপন করেন, সেই রাজধানীর নাম হচ্ছে গঙ্গাইকোন্ড চোলপুরম। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো,
ইন্দ্রপ্রস্থ কোন মহাজনের রাজধানী ছিল? ভীষণ ইম্পর্টেন্ট 61। ইন্দ্রপ্রস্থ কোন মহাজনের রাজধানী ছিল? অপশনগুলো কি আছে দেখো, অঙ্গ, কুরু, মোসল, হ্যাঁ, অঙ্গ, কুরু, কোসল, মল্ল। উত্তরটা হবে সি। উত্তরটা হবে সি, অর্থাৎ কুরু। বলছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, হ্যাঁ, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কি ছিল দেখো, ভারত জুড়ে মহাজন পদের উত্থাপন ঘটে। মহাজন পদের উত্থাপন যুগ, ঠিক আছে, মহাজন পদের উত্থাপন ঘটে, ঠিক আছে। এবার বর্তমানে দিল্লি ও পার্শ্বস্থ অঞ্চল নিয়ে কুরু মহাজন পদ, বর্তমান দিল্লি ও দিল্লির পার্শ্বস্থ অঞ্চল, ঠিক আছে, দিল্লি ও তার পাশের পাশের অঞ্চল, ঠিক আছে, দিল্লি ও পাশের অঞ্চল, ওকে, দিল্লি ও পাশের অঞ্চলে কি হয়েছে, তার কুরু মহাজন পদ অবস্থিত ছিল, হ্যাঁ? কুরু মহাজন পদ, কুরু মহাজন পদ অবস্থিত ছিল, কুরু মহাজন পদ অবস্থিত ছিল। এই কুরু মহাজন পদ, কোন মহাজন রাজধানী ছিল? কুরু, হ্যাঁ, এই মহাজন পদে কুরু মহাজন পদের রাজধানী ছিল হচ্ছে কি, ইন্দ্রপ্রস্থ। নেক্সট 62। 62 দেখো, ফুতুয়া ইস সালাতিন গ্রন্থের কোন সময়ের ঘটনার বিবরণ পাওয়া যায়? ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে, মামুদ থেকে মোহাম্মদ বিন তুগলক সময়, হ্যাঁ, ফুতুয়া ও সালাতিন গ্রন্থে মামুদ থেকে মোহাম্মদ বিন তুগলক পর্যন্ত গ্রন্থের মোহাম্মদ বিন তুগলক সময় পর্যন্ত ঘটনার বিবরণ পাওয়া যায়। তাই এই ফুতুয়া ও সালাতিন গ্রন্থের রচয়িতাকে মনে রাখবে, মোহাম্মদ ইসামি, মোহাম্মদ ইসামি, মোহাম্মদ ইসামি, ভীষণ ইম্পর্টেন্ট, মোহাম্মদ ইসামি। আরাবীয় কত খ্রিস্টাব্দে প্রথম সিন্ধু আক্রমণ করেন? 712 খ্রিস্টপূর্বাব্দে, 712 খ্রিস্টপূর্বাব্দে। তা এটা কে করেছে? ইরাকে আরবীয়রা কত খ্রিস্টাব্দে প্রথম 712 খ্রিস্টাব্দে। কি কার সময় যে ইরাকের শাসনকর্তা দেখো, হাজাজের ভ্রাতুষ্পুত্র, হাজাজ তখন ইরাকের হাজাজের ভ্রাতুষ্পুত্র, হাজাজের ভ্রাতুষ্পুত্র এবং জামাতা, মানে হাজার যে ইরাকের যে শাসক ছিল হাজার, তার ভ্রাতুষ্পুত্র ও জামাতা, জামাতার কি নাম ছিল দেখো, জামাতার নাম ছিল মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ বিন কাসিম, ঠিক আছে। রাহের যুদ্ধে
সিন্ধুর ব্রাহ্মণ মন্ত্রী চার্চের পুত্র দাহিরকে, চার্চের সিন্ধুর ব্রাহ্মণ মন্ত্রী, সিন্ধুর ব্রাহ্মণ মন্ত্রী চার্চের পুত্র, চার্চের পুত্র দাহিরকে পরাজিত করেন, দাহিরকে পরাজিত নিহত করেন, হ্যাঁ, দাহিরকে পরাজিত নিহত করেন এবং দেবল বন্দর সহ সিন্ধু দেশ জয় করেন এবং তার সাথে কি করে দেবল বন্দর, দেবল বন্দর সহ সিন্ধু দেশ, সিন্ধু দেশ, দেবল বন্দর সহ সিন্ধু দেশকে জয় করেন। আবার বলছি, আরবিয়ারা 712 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 712 খ্রিস্টাব্দে তখনকার ইরাকের শাসনকর্তা হাজাজের ভ্রাতুষ্পুত্র ও জামাতা মোহাম্মদ বিন কাসিম, হুম, সিন্ধুর ব্রাহ্মণ মন্ত্রী, সিন্ধুর ব্রাহ্মণ মন্ত্রী চার্চের পুত্র দাহিরকে পরাজিত নিহত করেন এবং দেবল বন্দর সিন্ধু দাস জয় করেন। নেক্সট 64, 64-এ গিয়ে কোন বিদেশি শাসক ইলতুৎমিশের সাহায্য প্রার্থনা করেছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। মঙ্গবরণী, হ্যাঁ, মঙ্গবরণী। ওই চিঙ্গিস খান, মানে চিঙ্গিস খান যখন ভারত আক্রমণ করেছিল তখন খিবার প্রদেশের অধিপতি, মনে রাখবে, চিঙ্গিস খান যখন ভারত আক্রমণ করেছিল তখন খিবার প্রদেশের অধিপতি, খিবার প্রদেশের অধিপতি জালালউদ্দিন মঙ্গলবরণী, হ্যাঁ, জালাল উদ্দিন মঙ্গবরণী ইলতুৎমিশের আশ্রয় প্রার্থী হয়েছিল, হ্যাঁ, ইলতুৎমিশের আশ্রয় প্রার্থী, মনে রাখবে, যখন আবার বলছি চিঙ্গিস খান যখন আক্রমণ করেছিল তখন খিবার প্রদেশের অধিপতি জালালউদ্দিন মঙ্গলবরণী ইলতুৎমিশের কাছে আশ্রয় নিয়েছিলেন। 65, 65 কি বলছে দেখো, বিজয়নগর রাজ্যের সোনার মুদ্রা কি নামে পরিচিত ছিল? মনা, দাম, সুবর্ণ, প্যাগোডা, প্যাগোডা নামে পরিচিত ছিল, হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট, প্যাগোডা নামে পরিচিত। 66, সম্রাট আকবর অমুসলিম প্রজাদের উপর ধার্য জিজিয়া কবে রদ করেন? ভীষণ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 1564 খ্রিস্টাব্দে। তার আগে 1563 খ্রিস্টাব্দে তিনি তীর্থকর তুলে নেন, তীর্থকর তুলে নেন, ঠিক আছে। আর মানে আকবর হিন্দু তীর্থযাত্রীদের তীর্থকর তুলে নেন, হুম। আর পরের বার 64 সালে হিন্দুদের থেকে জিজিয়া কর প্রত্যাহার করে নেন, জিজিয়া কর প্রত্যাহার করেন, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। 1563-তে তীর্থকর তুলে নেন হিন্দু তীর্থযাত্রীদের কাছ থেকে, আর পরের বছর 1564 সালে জিজিয়া কর তুলে নেন। 67, সহিষ্কল বলতে কি বোঝায়? সহিষ্কল বলতে বোঝায় নিষ্কর সম্পত্তি, হ্যাঁ, চারটে অপশন আছে, নিষ্কর সম্পত্তি, নগর, অস্থায়ী কৃষক, কোনোটাই নয়, উত্তর হচ্ছে নিষ্কর সম্পত্তি। 68, কে জাহাঙ্গীরকে বন্দি করেন? ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ, উত্তরটা হবে মহাবাদ খাঁ। কত সালে করেছিল? 1626 খ্রিস্টাব্দে,
1626 খ্রিস্টাব্দে একটা বিদ্রোহ হয়েছিল, সেখানে মহাবত খাঁ কাবুল সম্রাট, জাহাঙ্গীর তখন কাবুল সম্রাট ছিলেন, কাবুল সম্রাটকে তিনি বন্দী করেছিলেন। 69 শিবাজির দার্শনিক গুরু কে ছিলেন? রামানন্দ, রামদাস, নামদেব, দাদাই কান্ডাদেব। তবে রামদাস, রামদাস। এখানে আচার্য যদুনাথ সরকার, আচার্য যদুনাথ সরকার মনে রাখবেন, যদুনাথ সরকার শিবাজীকে মারাঠা জাতির স্রষ্টা বলে উল্লেখ করেছেন, মারাঠা জাতির স্রষ্টা বলে উল্লেখ করেছেন। তা এই শিবাজীদের মনে মারাঠা ঐক্যবোধ বা জাতীয়তা বৃদ্ধি করতে রামদাসের দুটি ভজন গীতি ছিল, ঠিক আছে? তা রামদাসের দুটো ভজন গীতির নাম হচ্ছে, একটা হচ্ছে দাসবোধ, মনে রাখবে, দাসবোধ ও আনন্দ বন, আনন্দ বন ভুবন, বন, এই যে দুটো ভজন গীতি ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, মানে এই মারাঠাদের মধ্যে ঐক্যবোধ বা জাতীয়তাবাদ করার জন্য এই দুটি যে ভজন ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেক্সট 70, শেরশাহের নিজের স্মৃতিসৌধ কোথায় নির্মাণ করেন? শেরশাহের নিজের স্মৃতিসৌধ কোথায় নির্মাণ করেন? ভীষণ ইম্পর্টেন্ট, উত্তরটা হবে সাসারাম। শেরশাহ কিভাবে মৃত্যু হয় দেখো, কালিঞ্জর দুর্গ অবরোধ, মানে কালিঞ্জর দুর্গ অবরোধ, মনে রাখবে কালিঞ্জর দুর্গ অবরোধের সময়, দুর্গ অবরোধের সময় বারুদের নল ফেটে, বারুদের নল ফেটে কিন্তু শেরশাহের মৃত্যু হয়, মনে রাখবে। সেটা কত সালে জানো? 1544 খ্রিস্টাব্দে 22শে মে, 1544 খ্রিস্টাব্দে 22শে মে। প্রথম দিকে যখন তার মৃত্যু হয়, প্রথমেই কালিয়াগঞ্জে কিন্তু করা হয়েছিল, কালিয়া কালিঞ্চরে কিন্তু কালিয়াগঞ্জ না, কালিঞ্চরেই কিন্তু সমাধিস্থ করা হয়েছিল। পরে তাকে সাসারামে সমাধিস্থ করা হয়, সাসারামেও সমাধিস্থ করা হয় স্থায়ীভাবে। আবার বলছি, শেরশাহের নিজের স্মৃতিসৌধ সাসারাম, প্রথমে কালিয়াগঞ্জ দুর্গের অবরোধের সময় বারুদের নল ফেটে শেরশাহের মৃত্যু হয়, এবং সেটা 1544 খ্রিস্টাব্দে 22শে মে। প্রথমে কালিঞ্চরে সমাধি করা হলেও পরে অস্থায়ীভাবে, পরে সেটা স্থায়ীভাবে সাসারামে সমাধি করা হয়। নেক্সট 71, গৌড়ীয় বৈষ্ণব নামে কারা পরিচিত ছিলেন? গৌড়ীয় বৈষ্ণব নামে কারা পরিচিত ছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তরটা হবে চৈতন্যদেবের অনুগামীরা পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণব নামে পরিচিত ছিলেন। এই বৈষ্ণব ধর্মের স্রষ্টা হচ্ছে, বৈষ্ণব ধর্মের যে নতুন ধারণা প্রাণ সঞ্চার করেন, তিনি হচ্ছে শ্রী চৈতন্য দেব, চৈতন্য দেব, চৈতন্য দেব। নেক্সট 72,
সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খাঁ। খিজির খাঁ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। মুলতানের শাসনকর্তা তৈমুর লং, মুলতানের শাসনকর্তা খিজির খাঁকে দিল্লির সিংহাসনে বসান। কবে বসান? 1414 খ্রিস্টাব্দে। মুলতানের শাসনকর্তা, আবার বলছি, মুলতানের শাসনকর্তা তৈমুর লং, তৈমুর লং তৈমুর লং দ্বারা নিযুক্ত মুলতান শাসনকর্তা, মুলতানের শাসনকর্তা কত খ্রিস্টাব্দে সিংহাসন, দিল্লির সিংহাসন 1414 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন। তার তারিখ কি মুবারক শাহী, আবার বলছি তারিখ ই মুবারক শাহী। গ্রন্থের মত অনুযায়ী খিজির খাঁ হযরত মুহাম্মদের বংশধর ছিলেন। মানে তারিখ-ই মুবারক শাহী যে গ্রন্থটা রচনা করেছিল, মত অনুযায়ী তিনি হযরত মুহাম্মদ বংশের, হ্যাঁ, আর হচ্ছে হযরত মুহাম্মদ বংশের বংশধর ছিলেন এবং প্রতিষ্ঠিত বংশ সৈয়দ বংশ, হ্যাঁ, প্রতিষ্ঠিত বংশ কি সৈয়দ বংশ নামে পরিচিত। ইম্পর্টেন্ট কোশ্চেন। আর ওই সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ, উনি ছিলেন তৈমুর লং সুলতানের শাসনকর্তা, 1414 খ্রিস্টাব্দে দিল্লিতে সিংহাসনে বসেন। তারিখ-ই মুবারক শাহী গ্রন্থের নাম অনুযায়ী খিজির খাঁ হযরত মুহাম্মদ বংশের বংশধর ছিলেন এবং তারই প্রতিষ্ঠিত সৈয়দ বংশ নামে পরিচিত। 73, কোন সুলতান প্রথম মোগলদের বিরুদ্ধে প্রতিরোধমূলক নীতি গ্রহণ করেছিলেন? ইম্পর্টেন্ট, উত্তরটা হবে এ, বলবন। তিনি 1268 সালে, 1268 খ্রিস্টাব্দে, ঠিক আছে, লবণ পর্বত, মনে রাখবে, লবণ পর্বত অঞ্চলে অভিযান চালিয়ে দুর্ধর্ষ খোক্কর উপজাতিদের দমন করেছিলেন, হ্যাঁ, দুর্ধর্ষ খোক্কর উপজাতিদের দমন করেছিলেন, খোক্কর উপজাতিদের দমন করেছিলেন। তিনি সরাসরি মঙ্গোলদের বিরুদ্ধে অভিযান না চালালেও বাইরের দস্যুদের বিরুদ্ধে প্রতিরোধ করার প্রয়াস সূচনা করেছিলেন। তার নাম হচ্ছে বলবন। নেক্সট 74 দেখো, মুঘল যুগের একজন মহিলা জীবনীকারের কে ছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট, গুলবদন বেগম। এই গুলবদন বেগম কি? গুলবদন বেগম কে? গুলবদন বেগম হচ্ছে বাবরের কন্যা। বাবরের কন্যার নাম হচ্ছে গুলবদন বেগম। তার ভ্রাতা তথা দ্বিতীয় মুঘল সম্রাট, দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন, এবং ভাইয়ের নাম কি? দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন। দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন জীবন রচনা করেছিলেন, যার নাম হচ্ছে
যিনি রচনা যে গ্রন্থটা তৈরি করেছিলেন তার নাম হচ্ছে কি হুমায়ুন নামা। হ্যাঁ, হুমায়ুন হুমায়ুনের নামা এই গ্রন্থতে তিনি তার দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের জীবনী রচনা করেছিলেন। Okay? আফগান বংশীয়রা কারা ছিলেন? আফগান বংশীয়রা ছিলেন লোদি বংশ। আফগান বংশ ছিলেন লোদি বংশ। হ্যাঁ, আর অপর যে তিনটি বংশ তুগলক বংশ, খিলজি বংশ, দাউস বংশ, এরা ছিলেন তুর্কিস্তানের আদি বাসিন্দা ছিল। হ্যাঁ, লোদি বংশ ছাড়া বাকি যে বংশগুলো দেখতে পাচ্ছ তারা ছিল তুর্কিস্তানের আদি বাসিন্দা। চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য গান্ধী কোন স্থানীয় নেতা আহ্বান করেন? শুনুন পড়েন। উত্তরটা হবে রাজকুমার শুক্লা। রাজকুমার শুক্লা। বিহারের চম্পারণে দেশীয় নীলকর সাহেবরা কুখ্যাত টিনকাটিয়া ব্যবস্থা বজায় রেখেছিল। এর প্রতিবাদে সত্যাগ্রহ আন্দোলন শুরু হলে সত্যাগ্রহে রাজকুমার শুক্লার আহ্বানে গান্ধী চম্পারণে আসেন 1917 খ্রিস্টাব্দে। কত? 1917 খ্রিস্টাব্দে। ঠিক আছে? কেন মানে হ্যাঁ, বিহারের চম্পারণে নীলকর সাহেবরা তিন কাটিয়া ব্যবস্থা নীলকর সাহেবরা তিন কাটিয়া ব্যবস্থা বজায় রেখেছিল। সেই প্রতিবাদ করার জন্যই সত্যাগ্রহে রাজকুমার শুক্লা গান্ধীকে চম্পারণে আসতে বলে এবং সেখানে আন্দোলনের নেতৃত্ব দিতে বলেন। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা এখানেই শেষ করছি ক্লাস। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এই কোশ্চেনগুলো আমরা যে আলোচনা করলাম ডব্লিউবিসিএস এর পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যারা ডব্লিউবিসিএস পরীক্ষার্থী অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো ভালো করে দেখবে। ডিটেলস আলোচনা করলাম। নেক্সট ক্লাস যদি ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে কুইক আপডেট পেয়ে যান। নমস্কার, আজ এখানেই শেষ করলাম।